নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছেন নিশ্চয়ই যে যেখানে আছেন। সকালবেলায় একটা প্রস্ফুটিত পদ্ম ফুল অর্থাৎ একটি সুখবর দিয়ে আপনাদের ব্লগটা শুরু হলো, কিন্তু তার পাশাপাশি এইটাও আমাকে যে এত আনন্দ দিচ্ছে, এই বোগেনভিলাটাকে দেখে আমার একটা অদ্ভুত প্রশান্তি আসছে। পাশাপাশি 3 নম্বর আনন্দ হচ্ছে আর একটা কুড়ি এসেছে ইয়েলো পিওনিতে। তার মানে সর্বসাকুল্যে আমার এই ইয়েলো পিওনি আমাকে বোধহয় 5টা ফুল দিতে চলেছে। আর সারা বাগানময় এখন তো বৃষ্টির পর একটুখানি সবুজ সবুজ লাগছে, তার উপর দিয়ে এই গোলাপি রঙটা, উফ কি যে সুন্দর লাগছে। আমরা পরশুদিনে খেয়াল করেছি এই জায়গাটাতে একটা ব্যানার টাঙিয়ে দিয়ে গেছে, মানে একটা বিশাল বড়, এবং যে ধরনের পেরেক এটাতে ব্যবহার করেছে, আমাদের কারোর কোনো অনুমতি না নিয়ে, এটাতে কোনো রেভিনিউ না দিয়ে আমাদের যে ধরনের পেরেক ইউজ করেছে তাতে করে আমাদের ওয়ালের ক্ষতি হবে। ব্যানারটা যথেষ্ট ভারী, তো এটাকে এরকমভাবে লাগিয়ে দিয়ে চলে গেছে। আমরা খেয়াল করেছি পরশুদিন ছাদে, আমরা খেয়াল করেছি পরশুদিন, মানে এটা তার আগের দিনের রাতের কীর্তি আর কি এটা। তো এই যে একটা শহরাঞ্চলের মাঝখানে একটা জমি, তার সংলগ্ন লাগোয়া বাড়ি, তো এই খালি জমিটাকে নিয়ে যে আমরা কি সমস্যায় পড়েছি না, সে আমরাই জানি। লাউ হয়েছে বলছে আলপনাদি, আমি তো সবই আমই দেখছি। ওগুলো তো সব ও হ্যাঁ, ওটা লাউ, আমি ওটারে আম ভেবেছি। আর আমটা দেখো মাঝখানে পড়ে আছে। আপনাদের দেখাই লাউ আমাদের গাছের পাকা আমটা পড়ে আছে, দেখছো? কোথায় যেন লাউটা দেখতে পাচ্ছি না। এই তো লাউ। কোথায় লাউটা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে লাউ। যাবো আমি আর এখন আম কাটতে। ওই গাছগুলো তো নিচেই পড়ে যাচ্ছে, ওগুলো থাকুক, কাঠবেড়ালি খাওয়া এই সেই হেনা তেনার জন্য। ওই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা পুরো ওখানে তো পচা। প্রচুর আম হয়েছে, প্রচুর প্রচুর, মানে এখন যদি এই গাছটাতে ঝাঁকানো যায় কমের পক্ষে 10 কিলো আম পাওয়া যাবে। তার ওটা দিয়ে দিলে ঢেকে দিলেই পড়ে যাবে, বেশি বই কম নয়। এটা বলছিলাম যে সমস্যা কিরকম হচ্ছে শুনুন। সেটা হচ্ছে যে আমার শ্বশুরমশার বক্তব্য, আমার এত বয়স হয়ে গেছে, আমি আর এখন এগুলো কিছুতেই নিজে নিজে কন্ট্রোল করতে পারছি না, ব্যাপারগুলোকে আমি ম্যানেজও করতে পারছি না। এবার ব্যাপারটা তোমরা হ্যান্ডেল করো। কিন্তু আমরা হ্যান্ডেল করতে যখন যাচ্ছি, তখন তিনি হঠাৎ করে তার কর্তৃত্ববোধ জেগে উঠছে। তিনি কর্তৃত্ব ফলাতে গিয়ে যাবতীয় যা যা আমরা প্ল্যান করে কথা বলে যেগুলো করেছিলাম, সেগুলো সব ভেস্তে ভ হয়ে যাচ্ছে আর কি, ঘেটে খ হয়ে যাচ্ছে। সেটাই আর কি কারণ, যে ওনার একবার ওনার বলা, যদি ওনাকে কিছু, তারপরে আমি আবার যদি ওনার কর্তৃত্বটা পুরোপুরি মেনে নিয়ে বলি ঠিক আছে আপনি তাহলে সামলান, দেখুন তার এই সমস্যা হয়েছে, তখন তিনি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলছেন আমার কি এখন বয়স আছে যে আমি এগুলো করবো। তারপরে যদি বলছি যে ঠিক আছে তাহলে আমরা করছি, সেটাতে তো তখন আপনি আবার করতে দিচ্ছেন না, তখন তিনি যাচ্ছেন ক্ষেপে এবং প্রচণ্ড পরিমাণে বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সামনেটাতে আমাদের একটা কিছু কনস্ট্রাকশন করতে হবে, যার ফলে ওটা একেবারে ধাপাখানা হয়ে গেছে। যখন যে খুশি যা এসে কাণ্ড করে দিয়ে চলে যাচ্ছে, সেগুলো থেকে যাতে আমরা একটুখানি বিরত থাকতে পারি আর কি, বা নিজের দেয়ালটাকে বাঁচাতে পারি, কিছুটা করতে হবে। কিন্তু সব কিছুতেই বাবা ছেলের একটা দ্বন্দ্ব, সেই জায়গাতে সব কিছুই ভেস্তে যাচ্ছে। মাঝখান থেকে আমি সব কিছুই বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না আর কি, আমার এই হচ্ছে সমস্যা। তো কি বলবো, চলছে। তবে এই গাছপালা, বাগান, বারান্দা বাগান, ছাদ বাগান, পদ্ম, এগুলো আমাকে খুব আনন্দ দিচ্ছে। আপাতত এগুলো খেলনাবাটির মতো করে নিয়ে নিজেকে ভুলিয়ে রেখেছি। 41 বছর বয়সেও এইসব খেলনাবাটি আমার এখন সাথী। সবই বুঝতে পারছি, সবই কোথায় কী করলে কী হতে পারে সবই, কিন্তু আমার কিছু বলার নেই। হ্যাঁ, মানে কিছুই বলার নেই সত্যি, কারণ এই বাড়িটা আমার শ্বশুরমশায়ের, এখনও সেটাই আছে আর কি। এখন মোটামুটি দুপুর উত্তীর্ণ হওয়ার কথা। মাঝখানে যা জিনিসপত্র দেখলাম, এই জীবনে দেখতে হবে ভাবতে পারিনি বন্ধু। হিন্দু মুসলমান লড়াই দেখলাম, টিভিতে খবরে তো দেখেছি মুর্শিদাবাদের কথা, মালদার কথা, আজকে নিজের চোখে শিলিগুড়িতে দেখলাম। ঘটনার সূত্রপাত হয়েছিল মোটামুটি ওই অপারেশন সিন্দুরের সময়। এখানকার বাঁকড়াগুটির একটি ছেলে, মুসলিম একটি ছেলে, তার নিজে ফেসবুকেতে লিখেছিল পাকিস্তানের পরে পাকিস্তান জিন্দাবাদ টাইপের কিছু। তখন কিছু মানুষজন আপত্তি করেছিল, কিন্তু ব্যাপারটা বেশি দূর গড়ায়নি, মানুষে ওর উপর খেপে গেছিলো, কিন্তু আবার হিন্দুরাই তাকে রেস্কিউ করেছিল।
তো যাই হোক, কালকে সন্ধেবেলা থেকে আবার একটা টেনশন স্টার্ট হয়েছে। বলছে তো এক এক রকম এক একটা কথা। তো কোনো একটি হিন্দু ছেলেকে মেরে পিঠে একটা কিছু লিখে দিয়ে হসপিটালে ভর্তি করে ফেলেছে, মানে প্রায় হাত পা ভেঙে টেঙে। কী কারণে করলো, হঠাৎ করে কেন এটা হলো কিছুই জানি না। তারপর থেকে এত বাড়াবাড়ি হয়েছে, কিন্তু রাত্রিটা বিশেষ কিছু করেনি। একেবারে যখন আমরা ওই আম পাড়ার কথা হলো না, আলপনাদি বললো আমি এখন আম পাড়তে যাবো, ঠিক ওই আম পাড়ার সময় থেকেই মানে একটা টেনশন ভিতরে ভিতরে ছিল। অতটাও আর কি আমরা বুঝতে পারিনি শুরুতে, কিন্তু এটা খেয়াল করেছি সকালবেলায় যে সমস্ত ছেলেরা এদিক ওদিক বাইরে চাকরি করতে যায়, যেমন আমাদের প্রতিবেশীদের মধ্যে কোন টোকানে চাকরি টাকরি, তারা কেউ আজকে বাড়ি থেকে বেরোয়নি। এইটা আমি খেয়াল করছিলাম, মানে এদের। তো যাই হোক, ওই আমটাম পাড়ার সময় হঠাৎ করে খবর এলো ওখানে প্রচণ্ড মারামারি শুরু হয়েছে, সমস্ত কিছু শুরু হয়েছে, উন্মত্ত জনতা। এবং এখান থেকে একটা জায়গা আছে, সেখান থেকে সব লোকজন এসে মারামারি করছে। তো এখন মামনি দৌড়াতে গিয়ে আধখানা রাস্তা গিয়ে আটকে গেছে, কাঁদছে। বাড়িতে বাচ্চাটা আছে, আশপাশে লোকও আছে ঠিক কথা, কিন্তু সব রাস্তা সংলগ্ন বাড়ি, তো সে সমস্ত কিছুতে ক্রিমিনাল যারা, তারা তো হিন্দু মুসলমান বলে আলাদা কিছু করে না, সাধারণ মানুষ আক্রান্ত হয়। যাই হোক, তারপরে পুলিশের কার পরে কোনো রকমের বাড়ি পৌঁছে গিয়ে দেখেছে বাচ্চা প্রচণ্ড ভয় পেয়েছে, কিন্তু ঠিক আছে। পাশেই বাপের বাড়িটা ওরা নিজেরা নিয়ে নিয়েছে, ওর বাড়িটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য অনেক বাড়ির মতোই আর কি। আর এদিকে তখন আমাদের বাড়িতে পিল করে লোক ঢুকছে, ভয়ে উন্মত্ত হয়ে তারা সব এবারই ওবারই কাজ করে। কিন্তু আমাদেরও যেটা হচ্ছে যে এই সমস্ত মানুষ এই গ্রাউন্ডে আমরা কী করে বলি না তোমরা ঢুকবে না। আবার বরটা আমার তখনও ফেরেনি, দরজাটা বাড়িতে যদি ও দৌড়ে ঢুকে থাকে দরজা তালা, সে যাই হোক তোমার মানুষদেরকে ওরা বললো তালা দিয়ে দাও। বেশ কিছু মানুষজন ঢোকার পরে আমরা সত্যিই তালা দিয়ে দিলাম বাইরের গেটটা। ঠান্ডা হলো, পুলিশ প্রচুর এলো, তারা আবার সবাই আস্তে আস্তে করে বাড়ি গেল যে তালাটা আবার খুললাম, বাইরের গেটের তালাটা। তারপরই আমার হাজব্যান্ড ঢুকলো। কি টেনশন কি বলবো। এতক্ষণ পর্যন্ত রাস্তাঘাট শুনশান ছিল, এখন তবু কিছুটা লোকজন যাতায়াত শুরু হয়েছে। আপনারাও দেখেছেন না বিভিন্ন জায়গায় দাঙ্গা, এইবারেতে শিলিগুড়িতেও দেখবেন, আপনাদের ঝিনুকদের পাড়া একদম বাগড়াকোটের মোড়ে এখনও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, প্রচুর। আদিত্য মনে হচ্ছে না আসতে পারবে আজকে, তো ওখান থেকেই আসে। আজকে একটু গাড়ি বার করার ক্ষেত্রে একটু অসুবিধে হয়েছে। তো যাই হোক, তাছাড়াও টুকুকে আমার শ্বশুরমশাই পথ পড়তে যেতে বারণ করলেন, যাবে না আজকের দিনটা। ভাবতে পারছি না বন্ধুরা, কেমন যেন মানে একটা অবিশ্বাস্য জগতে বাস করছি। এইরকম পৃথিবী চাই না, ভাবতে পারছি না। আপনাদের বাড়ি গেছিলো একটু আগে দেখতে, আপনাদের বাড়িতে কোনো ক্ষতি হয়নি, পুলিশে 6 লাখ বললো, আর তো তাড়াতাড়ি চলে যাবে বলে। স্বাভাবিক কিছু ছেড়ে দিতেই হয়। মানসিকভাবে খুব বিধ্বস্ত, আমি বুঝতে পারছি না আমি কী ব্লগ করবো। ওই সমস্ত তখন যে ছিলাম, তখন ব্লগের কথা মনে ছিল না, সারা শরীর কাঁপছিল। তো এখন বাড়িতে তালা দিয়ে দিয়েছি, মামুনকে কোনোভাবেই সম্ভব না ওর পক্ষে আসা বিকেলে। আর পরাদি তাড়াতাড়ি বেরিয়ে গেলে তাড়াতাড়ি তালা দিয়ে দিই। কটা থেকে কারফিউ হচ্ছে? কারফিউ হয়েছে এখানে এই জায়গাটাতে, আজকে তো হয়েছে। আলপনাদি এসেছিল ওপরে কাজ করতে। আমি আলপনাদিকে বলেছি তুমি নিচে যাও, যতটুকু না করলেই নয় ততটুকু করে তুমি কাটো। আর এই সময়টাতে আমাদের দুপুরবেলায় খাওয়ার পরে যে বাসনগুলো হয় সেটা আলপনাদি উপরেতে মাজে, আর ঘরে জলের বোতলগুলো ভরে রেখে দিয়ে চলে যায়। এটা হচ্ছে রাত্রেবেলার ওর কাজ। তো আজকে সেই যে দুপুরবেলার খাওয়ার বাসনগুলো আমি ওকে মাজতে বারণ করলাম, কারণ আমার শ্বশুরমশাই বলেছেন গরম ভাত খাবেন। তো আমি বলেছিলাম ওপরে আমি গরম ভাত করে দিচ্ছি। তো আলপনাদি বললো না, আলপনাদি চাল ভিজিয়ে ভাত বসিয়ে এসেছে। তো ঠিক আছে, তাহলে আমাকে বললো এই কটা বাসন আমি 5 মিনিটের মধ্যে মেজে নেবো, আমার তো নিচে ভাত বসানো আছে, কমিয়ে দিয়ে এসেছি, আমার হতে উঠাল, মানে এই কটা কাজ আলপনাদির জন্য বিশেষ ব্যাপার না হলেও আমি বললাম আলপনাদি তাছাড়াও তো তোমার কাজ আছে। ভাত হতে তুমি নিচের কাজটুকু যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে গোটাও। এই সময়টায় বাজে মোটামুটি তাও ধরুন ওই 7:15 মতো। তারপরেতে এখন আমি এই জায়গাটা করে নিলাম। একটু আগে যে বাসনগুলো গোছাচ্ছিলাম সেই বাসনগুলো কিন্তু মিনামাসির মেজে রেখে যাওয়া। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এটা করে নিতে আমার এমন কিছু লাগলো না। এই ক্লিপিংটা 10 মিনিটের, মানে কাজটা 10 মিনিটেরই। তো নিচে তারপরে আমি গেছি। আলপনাদি না একটু বেশি সাহসী, মানে একটু দুঃসাহসী বলা যায়। এই যে
দোতলা থেকে একজন ভদ্রমহিলা পড়ে মারা গেলেন গাছে জল দিতে গিয়ে। তারপরেও একদিন আমি দেখছি সিসিটিভিতে দেখছি একটা চেয়ার নিয়ে ও সিঁড়ি দিয়ে উঠছে। আমি সেদিনই বুঝেছি যে আবার একটা কিছু করতে চলেছে, এত বারবার করে বারণ করার পরেও। তারপর আমি পেছন পেছন ধাওয়া করেছি, গিয়ে দেখছি হ্যাঁ ঠিক তাই, মানে তখন প্রায় পৌঁছে গেছে। গিয়ে কি না ওই একটা দড়ির মাচা মতো করেছে, কয়েকটা দড়ি খুলে গেছে, ওনাকে দড়িগুলো লাগাবে। আমি বলেছি হবে না, এই কাজের জন্য যারা এই কাজ করবে তাদের এক্সপার্ট কোনো লোক লাগবে, তারা হয় করবে, তা নইলে দড়ির মাচা খুলে ঝুলে পড়ে থাকুক, কিন্তু তোমার আর এভাবে ওঠা যাবে না। আলপনাদি আজকেও বুঝতে চাইছে না যে এটার কি গুরুত্ব। যত করে আমি বলছি যে আমি খেতে দিয়ে দেবো আমার শ্বশুরমশাইকে, যে জিনিসপত্রগুলো গরম করা বা সেগুলো আমি করে দেবো, কিন্তু আলপনাদি কিছুতেই মানবে না। আসলে ডিনারটা আলপনাদি আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। তা সেই জিনিসটাতে আমরা ঠিক আছে তুমি তোমারটুকু নিয়ে চলে যাও না, তা কোনো অসুবিধা তো নেই। এই করে করে বিশ্বাস করবেন না, আমি 7:40 আলপনাদিকে জবরদস্তি প্রায় বাড়ি থেকে বার করেছি। আর আমার শ্বশুরমশাইও এখন বয়স হয়েছে, তো কিছুটা ইনসিকিউরিটি আছে, সেটা নিয়ে বক্তব্য কিছু নেই। আমার শ্বশুরমশাই বলছে ওই আমাকে একটু খেতে দিয়ে যা, কী হবে, রাস্তা দিয়ে তো লোক যাতায়াত করছে। আমি বলছি দেখুন প্লিজ, মানুষের জীবন নিয়ে ব্যাপার তো। যদিও এটা কিন্তু ঘটনা যে এখন প্রচুর পুলিশ আছে এবং পুলিশ যেভাবে ব্যাপারটা হ্যান্ডেল করেছে সেটা কিন্তু সাধুবাদ দিতে হয়। পুলিশ যখন মানে খুব দ্রুততার সাথে চলে এসেছে এবং সবাই পুলিশকেই আক্রমণ করছিল, মানে এদের হয়েছে এমন একটা চাকরি না, মানে ডাইনে যেতেও কাটে, বায়ে যেতেও কাটে, সবাই গাল দিতেও পুলিশ, আবার বাঁচার জন্য সবার আগে পুলিশ। আর মানে খুব খুব ক্ষিপ্রতার সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, না হলে জিনিসটা সম্পূর্ণ অন্যদিকে চলে যেত। আজকে পুলিশ ছিল জন্য তথা এখন আছে জন্যই কিন্তু পুরো ব্যাপারটা এত ভালোভাবে মানে মিটেছে, সত্যি কথা। আর এই মুহূর্তে লোকজন যাতায়াত করছে দেখে একটু স্বস্তি হলো আমার, যে কারফিউ হয়েছে বা এখনও হয়তো বা শুরু হয়নি, একটু বাদের থেকে শুরু হবে। যতক্ষণ আলপনাদি গেল আমি দেখলাম যতটুকু সম্ভব চোখে এবং আলপনাদি পৌঁছে সাথে সাথেই ফোন করেছে যে আলপনাদির কোনো পৌঁছাতে অসুবিধা কিন্তু হয়নি। ঘটনাটির সূত্রপাত সম্ভবত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। ভেতরে ভেতরে একটা অসন্তোষের বীজ ছিলই, তার ওপরে এই জিনিসটা হয়ে গেছে। কোনো সংবাদপত্র বলছেন যে এটা দুই পাড়ার মধ্যে ঝামেলা, কেউ বলছেন ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা, কিন্তু ভেতরে যারা লোকাল মানুষ তারা প্রত্যেকেই বলছেন ব্যাপারটা সাম্প্রদায়িক দিকে চলে গেছে, কিন্তু সূত্রপাতটা ছিল অন্য কিছু। তো যাই হোক, আলপনাদি বেরিয়ে গেছে। এবারে এই জায়গাটাতে আমাকে তালা দিতেই হবে, ভোর ভোর আবার তালাটাকে খুলেও দিতে হবে, কারণ নিউজ পেপারগুলো দিয়ে যায়, 4টে নিউজ পেপার দেয়, এগুলো ওরা ঢিল মেরে ভেতর অবধি, অনেকেই কিন্তু 3তলা 4তলা পর্যন্ত ঢিল মেরে মেরে দেয়। আমাদের এক তো হচ্ছে গিয়ে খানিকটা ঢাকা পড়ে গেছে, আর তাছাড়াও এই দিক দিয়ে ঢিল মেরে ঢোকানো যায়, কিন্তু ঠিক আছে আর কী করা যাবে, ভোরবেলায় এসে এটাকে খুলে দিতে হবে। মানে খবরের কাগজটা না পড়লে আমার শ্বশুরমশায়ের ভালো লাগে না, খুব স্বাভাবিকভাবেই। তো যাই হোক বন্ধুরা, আজকে সামহাও আমার ব্লগ করতে একদমই ভালো লাগছে না, সেই জন্য আমি আজকের দিনের ব্লগটাকে আজকেই শেষ করছি না। আমার সমস্তটুকু হয়ে যাওয়ার পর আমি লাইট টাইট সব নিভিয়ে দেব, এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায়। সিচুয়েশন একদম নর্মাল, একদমই আর 5 দিনের মতোই। কালকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছিলো ঠিক কথা, কিন্তু আজকে তার লেশমাত্র নেই। শুধু কয়েকজন পুলিশ মোড়েতে কয়েকটা জায়গাতে, শুধু মোড়ে নয়, মানে বসে আছেন, এর বাইরে কিছুই না। সবাই ঠিকঠাকই এসেছিলো, এখনও মিনামাসি আসেনি।
নিরামিষের প্রতিক্রিয়া আমি বুঝতে পারছি না, মামনও আসেনি অবশ্যই। আপনাদের ঢুকেছি আর আপনাদের কাছেই খবর পেলাম। তো সকালবেলায় অনেক সকালে উঠেছি, আর 5 দিনের সাথে কোনো পার্থক্য নেই। এখানে তো বহু মানুষ কাজে যায়, তো কালকে রাত্রেবেলাতে আমার খুব মনটা খারাপ হচ্ছিল। আমার মনে হচ্ছিল সারা শিলিগুড়িতে এত ভালো ভালো পাড়া আছে, যে হাকিম পাড়া, কলেজ পাড়া, এই সমস্ত পাড়াগুলোর ভিতর দিয়ে যখন যাই তখন কি ভালো লাগে, গাছগাছালি ঘেরা, এবং খুব পরিকল্পিত কিছু পাড়া রয়েছে কিন্তু শিলিগুড়িতে। হ্যাঁ, তো সেই সবগুলোতে কেন যে আমাদের বাড়ি নয়, আমার শ্বশুরমশাই কেন যেখানে বাড়ি করলেন, তার থেকেও বড় কথা যেটা নিজের উপরই বিরক্ত লাগছিল, যে পরিস্থিতিতে পড়ে আমরা যে ফ্ল্যাটটা কিনলাম সেটাও এইখানটাতে কেন এটা করলাম, নিজের ওপরেই রাগটা বেশি হচ্ছিল আর কি। যে তিনি করেছেন তার মতো করে, তার সব কিছু ঠিক আছে, সেটাতে আমাদের বলা নেই, আমরা যেটা করেছি সেটাই বা কেন এখানে, সেসব নিয়ে ভেবেচিন্তে তারপরে সকাল থেকে উঠে আবার হঠাৎ করে মনটা এরকম একটা বদলে গেল, যে সব জায়গাতেই কিছু সমস্যা থাকে, তখন সেখান থেকে এরকমভাবে ভাবাটা ঠিক নয়। এখানে অনেকগুলো সুবিধে আছে এই অঞ্চলেতে থাকার, সেটা হচ্ছে অনেক সুবিধে, শুধু এটা নয়। আর খুব শীঘ্রই হয়তো বা এই অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ এখানে একটা ফ্লাইওভার হওয়ার ব্যাপার আছে। কারণ আমাদের বাড়ি থেকে না দেশবন্ধু পাড়াটা একদম একটুখানি হওয়ার কথা। এখানে রেলগেট আছে, ওই সেই রেলগেটটা রাস্তাগুলো সব খুঁড়ে রেখে দেয় রেলের লোকেরাই, কারণ ওর ওপর দিয়ে মানে যানবাহন যেতে না রেলের ট্র্যাকগুলোর খুব ক্ষতি হয়ে যায়, তো সেটা দুর্ঘটনার ভয় থাকে ওই রেলের দিক থেকে। সেজন্য ওই রাস্তাটা একদম ব্যবহার করা যায় না পায়ে হেঁটে ছাড়া। রিক্সা তো যাবেই না, টোটো তো যাবেই না, খারাপ হয়ে যাবে। কারণ রেলওয়ে ট্র্যাকের সঙ্গে না ওই মাটির দূরত্বটা এতটা করে দিয়েছে ওরা, তো সেটা অবশ্য ওদের দিক থেকে ওরা সম্পূর্ণ ঠিক। তো এই রকম জায়গাতে একটা ফ্লাইওভারের দাবি অনেক দিন হলো, তো সেই দাবিটা বোধহয় পূরণ হতে পারে, এরকম ব্যাপার আর কি, যতদূর মনে হচ্ছে আমাদের। তা সেটা যদি হয়ে যায়, এত কাছে টাউন স্টেশন, এত কাছে কোর্ট মোড়, এত কাছে বাঘাযতীন পার্ক, এত কাছে হাতি মোড়, এখন যদি এটা হয়ে যায় তাহলে এই জায়গাটা না পুরোটাই খোলনামচা বদলে যাবে। তো সেটাই আর কি, যে সব জায়গারই কিছু সুবিধা থাকে, অসুবিধা থাকে, সব কিছু নিয়েই সেই জায়গা হয়ে ওঠে। তো তাছাড়াও কর্মসহায়িকাদের এত সুবিধে, হ্যাঁ, মানে এরকমও হয়েছে যে আমরা আজকে কাজের লোক ছেড়ে গেছে, বিকেলের মধ্যে একজন কাউকে পাওয়া গেছে, কারণ তাদের তো হাবি হচ্ছে এটাই এখানেই তারা সব বেশিরভাগ থাকে আর কি। তো এইসব মিলেই আর কি। তো যাই হোক, ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে মাঝে মাঝেই আমার একটা জিনিস খুব চাগার দেয় বন্ধুরা, আমার কলকাতায় একটা বাড়ি বা কলকাতায় একটা আবাসের কথা মনের দিক থেকে না খুব খুব মনে হয়। জানি এটা মানে কোনো মানে হয় না, কারণ ওখানে এখন আমাদের কোনো থাকার ব্যাপার নেই না, ওখানে আমার মেয়ে থাকে না, ওখানে আমরা থাকি, শুধু একটা ফ্ল্যাট ফেলে রাখার কোনো মানে নেই। এটা বাস্তবসম্মত নয় চিন্তাভাবনাটা, কিন্তু তবুও একটা আমার খুব মনে হয়। আর এখন তো পরিবেশগতভাবেও সবাই বারণ করছে যে কলকাতায় নয়, কলকাতা থেকে একটু বাইরে, কিন্তু কলকাতায় নয়। তা কিন্তু যাই হোক, মনে হয় মাঝে মাঝে, কি জানি ঠাকুর কি নির্দিষ্ট করেছেন, কিন্তু ভেতরেও ইচ্ছাটা আমার এখনও রয়েছে। কালকে যখন এই বাড়ি ঘরদোর নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তখন মনে হচ্ছিল যাই হোক, ঠিক আছে, সব কিছু পেয়ে গেলে নষ্ট জীবন, এটা কথাই। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।